try. No hell. হ্যালো ভিউয়ার্স, ড্রিমার প্রোগ্রামে স্বাগতম জানাচ্ছি আমি চন্দন মজুমদার। কী অবস্থা সবার? আই হোপ অল আর ভেরি ফাইন। সো স্বপ্ন দেখতে কার না ভালো লাগে? এই দুনিয়াতে তুমি আমি সহ সবাই কম বেশি স্বপ্ন দেখি। কিছু স্বপ্ন বাস্তবায়নে পরিণত হয়, কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায়। কিন্তু তাই বলে স্বপ্ন দেখা ছেড়ে দিব, এটা ইম্পসিবল, রাইট? সো আমরা আজকে কথা বলবো এমনই এক বন্ধুর সাথে যে স্বপ্ন দেখেছে সেই ছোটোবেলা থেকে। চলো আজকে তার সাথে আমরা পরিচয় হয়ে নিই। হ্যালো। হ্যালো, ভালো আছো? জি ভালো আছি। তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। তারপর কী অবস্থা? এই তো আল্লাহর রহমতে চলে যাচ্ছে সব কিছুই। আচ্ছা, আজকে আমরা আমাদের বন্ধুর সাথে কথা বলবো তোমার বিভিন্ন কাজ নিয়ে, তোমার বিভিন্ন শখ নিয়ে। মানে আজকে মোট কথা তোমার সাথে আমরা গল্প করব। ধন্যবাদ। তো আমরা দেখে এলাম তোমার স্টুডিও, ঘুরে আসলাম। সো আমি এখন ফার্স্টলি জানতে চাচ্ছি যে তুমি এই যে তোমার পেন্টিংয়ের কাজগুলো করছো, সো এখানে যে স্টার্টিংটা মানে কিভাবে তুমি মানে শুরুটা কোথা থেকে করছো সেটা জানতে চাচ্ছি। অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা থেকে আসলে ছবি আঁকবো, এটা আমার একটা প্যাশন ছিল। ছোটোবেলায় দেখা যেত যে যে কোনো অকেশন আসলে, বিশেষ করে 21শে ফেব্রুয়ারি, তো দেখা যেত যে আমার বড় ভাইয়া সে আমাকে দেখা যেত যে ডাক দিত, বললো যে অমুক স্কুলে একটা এক্সিবিশন আছে, কম্পিটিশন আছে, তোকে যেতে হবে। তো আমি তোকে কিছু ছবি আঁকাও দেখা দিচ্ছি, তো এটা প্র্যাকটিস কর। তো এইভাবে দেখা যেত আমি মিছিলের ছবি এঁকে প্র্যাকটিস করা দিচ্ছে, আমি ওটা সারা রাত প্র্যাকটিস করে সকালবেলা আবার ওর সাথেই যাচ্ছি। এভাবে রং আর তুলির সাথে আমার মানে ইন্ট্রোডিউস হওয়া। তারপরে আস্তে আস্তে আমি চিন্তা করলাম যে আমি ফাইন আর্টসে পড়াশোনা করব। সো আমি ভর্তি হলাম আমাদের চারুকলা অনুষদ যেটা, সেটাতে ঢাকা ইউনিভার্সিটিতে। এখানে এসে আমার ডিপার্টমেন্ট অ্যাকচুয়ালি স্কাল্পচার, আমি ভাস্কর্য আমার মূল সাবজেক্ট। কিন্তু এটা করতে করতেই আমার যে ছোটোবেলা থেকে আমার যে পেন্টিংয়ের যে প্যাশনটা ছিল, আমি এসে দেখলাম যে এটা খুবই কাছাকাছি, সব ডিপার্টমেন্টই কাছাকাছি। সো আমার যারা পেন্টার বন্ধুরা ছিল ওদের সাথে থাকতে থাকতে আড্ডা দিতে দিতে দেন আমার এটা আরও হয়ে গেল, আগ্রহটা আরও প্রবল হলো। এবং আমার স্কাল্পচারের ফাঁকে ফাঁকে আমি যে সময় পেতাম সেই ফাঁকে ফাঁকে আমি আমার পেন্টিং চালিয়ে যেতে থাকতাম। দেখা যেত আমি আমার ইনস্টিটিউটে ফ্যাকাল্টিতে আমি স্কাল্পচার করছি সারাদিন, কিংবা ভোরবেলা এসে একটু ওয়াটার কালার করছি কিংবা পেন্টিং করছি, দেন আমি আবার আমার স্কাল্পচারের কাজ করছি। এইভাবে আমি আমার কাজগুলোকে শেখার তাড়না থেকে তারপরে আর যেটা ভালো লাগার ব্যাপার ছিল সেটাকে একসাথে করেছি আর কি। ওয়েল, এখন তো ইয়াং জেনারেশনে ম্যাক্সিমাম সবাই এই ক্রিয়েটিভ সেক্টরে, ক্রিয়েটিভ লাইন লাইক ফটোগ্রাফি, আর্টিস্ট বা এইসব সেক্টরগুলোতে আসতে চায়। সো তোমার এক্ষেত্রে সাজেশনটা কী? মানে তুমি কিভাবে, মানে কি বলতে চাচ্ছ যে ওরা কিভাবে তাদের স্টার্টিংটা, মানে কিভাবে তারা শুরু করতে পারে, বা কোনো ইনস্টিটিউট বা কোথা থেকে সে গাইডেন্সটা পেতে পারে? সো সেটা জানালে খুব ভালো হয়। প্রথমেই আসলে এটা যে বিষয়টা যে ছবি আঁকা যে কেউই করতে পারে, এটার জন্য প্রফেশনালও করতে পারে কিংবা অ্যামেচাররাও আঁকতে পারে। পৃথিবীর অনেক রিনাউন্ড আর্টিস্টরা আছে যারা অ্যাকচুয়ালি অ্যামেচার ছিল, তাদের কোনো ইনস্টিটিউশন কিংবা ফ্যাকাল্টি ছিল না। বাট আমার এখানে যেভাবে আসা ছিল, আমার আমার যেটা আমার ইন্টার, সেটার পরে আমাকে ভর্তি পরীক্ষা দিতে হচ্ছে। ভর্তি পরীক্ষায় আমাকে অ্যালাউ হইতে হচ্ছে, এবং ভর্তি পরীক্ষার আগে আমাকে যেটা করতে হয়েছে যে আমাকে একটা প্রিপারেশন নিতে হয়েছে যে আমি যেখানে ঢুকবো, তো এটার জন্য আমাকে কিছু ড্রয়িং প্র্যাকটিস করতে হয়েছে, কিছু জেনারেল নলেজ গ্যাদার করতে হয়েছে। তো আমি যেহেতু আমার একটা ড্রিম ছিল ছোটোবেলা থেকে, তো আমি এটা সবসময় আর্ট সংক্রান্ত কোনো রকম নিউজ কিংবা কোনো আর্টিকেল যেখানে পেতাম সেটা আমি কালেক্ট করে রাখতাম, এবং সেগুলো আমি রিভিউ করতাম, আমি দেখতাম অবসর সময়। দেন এটা আমাকে কাজে লেগেছে আমার ভর্তি পরীক্ষার সময়। আমাকে যখন ছবি আঁকতে দেয় তখন আমি ওটা আঁকতে পারছি, আর যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওখানে জেনারেল নলেজ, সো ওই জায়গাটা আমাকে উতরে যেতে সাহায্য করছে। এখন যারা এইসব কাজ মানে ক্রিয়েটিভ সেক্টরে যারা কাজ করছে, অনেক ফ্যামিলি মানে প্রবলেমে পড়ছে। সো তুমি এক্ষেত্রে তোমার ফ্যামিলি থেকে কতটুকু সাপোর্ট পাচ্ছ? ফ্যামিলির যেটা হয়েছে যে অলমোস্ট সবাই আমাকে খুবই হেল্প করছে। বিশেষ করে আমার বড় ভাইয়া, আমার বাবা আমাকে সবথেকে বেশি ইন্সপায়ার করেছে। আর মা আমাকে সহযোগিতা করতো যে দেখা গেছে যে আমাদের বাসায় যখন ছবি আঁকি, আমার ছোট রুম,
কিন্তু মা তার জিনিসপত্র বের করে দিয়ে স্পেস করে দিচ্ছে। কিংবা আমাকে যে আমার ক্যাম্পাসে আমি যে টোটাল সময়টা আমার পড়াশোনা করা, এটা যেই প্রক্রিয়াটা, আমাকে সকালবেলা ক্যাম্পাসে চলে যাওয়া আবার রাতে ফেরা, তো মা আমাকে এগুলো গুছিয়ে দিত। রেগুলার ডেকে দেয়া, আমি যে বলতাম যে আমাকে অমুক সময় ক্লাস আছে, তো সে আমাকে রাইট টাইমে ডেকে দেয়া। এইভাবে বিভিন্নভাবে মা আমাকে হেল্প করতো। কিংবা দেখা গিয়েছে আমি একটা কাজ একা করছি বাসায় বসে, তো সেই কাজটা আমি একা পুরো পারছি না, তো মাকে একটু বুঝিয়ে দিলে মা এটা করতে পারতো। দেখা যেত তো আমি কাজ করতেছি, আমি চলে গেছি, সে এটাকে কিছুটা ফিনিশড করে রাখছে। সেই ক্ষেত্রে যে জিনিসগুলো দেখা গেছে যে হয়তো বা কোনো একটা মাটির জিনিস আছে, আমি কিছু ছোটো ছোটো বল বানাতে দিছি মাকে। কিংবা কিছু বলেছি যে মা এরকম কাগজগুলো আমাকে কেটে রাখতে হবে, আমি সময় পাচ্ছি না, মা আমাকে বসে বসে অবসর সময়গুলো কেটে দিছে। তোমার স্টাডি ব্যাকগ্রাউন্ড কি তোমার এই ক্রিয়েটিভ সেক্টর, আই মিন পেন্টিং নিয়ে কি তুমি পড়াশোনা করেছো, নাকি তোমার স্টাডি ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো সাবজেক্ট ছিল? আমার একাডেমিকলি ব্যাকগ্রাউন্ড ছিল মূলত স্কাল্পচার আর ড্রয়িং এবং হিস্টোরি অফ আর্ট। আর আমি মনে করি যে আর্টের সব শাখাই আসলে একটা ভালো করে জানতে পারলে সব কটাতেই মানে সফল হওয়া যায়। মানে গ্রামার বেসিক একই। তো আমার যেহেতু ছবি আঁকাটা, পেন্টিং করাটা এটা আমার একটা প্যাশন ছিল, সো এটা আমি আমার মতো করে কন্টিনিউ করেছি। তো যে কোনো প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করেছি, আমার নিজের মতো করে এঁকেছি, ল্যান্ডস্কেপ প্র্যাকটিস করেছি, যেমন প্রাকৃতিক দৃশ্য ওখানে বসে ঘন্টার পর ঘন্টা পাতা আঁকছি, গাছ আঁকছি। হ্যাঁ, এভাবে আস্তে আস্তে আমি কালারের সাথে পরিচিত হচ্ছি, কালার গ্রেড সম্পর্কে পরিচিত হচ্ছি, এবং নেচারের যে একটা বিউটি তার ভেতরে আস্তে আস্তে আমি ইন করা শুরু করলাম। এবং আমার মনে হয় যে একটা টাইমে নেচারই আমাকে অ্যাকচুয়ালি গাইড করছে যে এইভাবে এইভাবে আমাকে কাজটাকে সুন্দর করে তুলে আনতে হবে। ব্যাপারটা এরকমই ছিল। দেন আমি তোমার কাছে জানতে চাচ্ছি যে তুমি আর্ট তো একটা শিল্প, তুমি এই আর্টটাকে মানে কিভাবে দেখো, তোমার পয়েন্ট অফ ভিউ থেকে আর্টের ডেফিনেশন বলতে তুমি কি বোঝাতে চাচ্ছ? এটা আর্ট। আর্ট মূলত একটা যেহেতু বলা হয় ফাইন আর্ট, হ্যাঁ, এটার আসল জিনিসটা হলো গিয়ে যে আমাদের এখনও আছে যে আমাদের একটা প্রচলিত কথা আছে যে আগে দর্শন বিচার, পরে গুণ বিচার। সো ফাইন আর্টের ব্যাপারটা এরকমই হতে হয় যে আমি যে জিনিসটা আঁকি, আমি সেটা যে কোনো ল্যান্ডস্কেপই হোক কিংবা একটা পোর্ট্রেটই হোক, সেটা ফার্স্ট লুকে আগে দেখে ভালো লাগতে হবে। দেন এর ভেতরের এলিমেন্টস খুঁটিনাটি দেখা যাবে যে এটা আমার কতটুকু মুনশিয়ানের পরিচয় দিয়েছি, কালার গ্রেডটা আমার ঠিক আছে কি না, হ্যাঁ, কিংবা আমার ক্যানভাসটা ছোট হয়ে গেল কি না, কিংবা আমার কম্পোজিশনটাতে কোনো ঝামেলা আছে কি না, সেটা আস্তে আস্তে। কিন্তু ফার্স্ট যেটা প্রয়োজন সেটা হলো গিয়ে ড্রয়িং, মোস্ট এসেনশিয়াল জিনিস। মানে ড্রয়িং যার যত ভালো হবে, সে কালারিং বলো তারপরে মেকিং বলো, এভরিথিং সে অনেক বেশি ভালো করতে পারবে। ক্রিয়েটিভ ওয়ার্ক, যেহেতু ক্রিয়েটিভ ওয়ার্ক অনেক আইডিয়াল, মানে অলস সময় ক্যারি করে। কারণ দেখা যায় যে আমাদেরকে একটা জিনিস, আমরা স্পটে গেলাম, ছবিটা আঁকতে শুরু করার আগেই দেখা যাচ্ছে আমাদের ভাবতে ভাবতে সময় চলে যাচ্ছে যে আমরা কোন দৃশ্যটা আঁকবো, কীভাবে আঁকবো, কালারটা কী দিব, এইভাবে চিন্তা করতে হবে। চিন্তা করে করে মানে জিনিসটাতে আমরা বসি। তোমার যে এইসব কাজকর্ম, এই যে ক্রিয়েটিভ সেক্টরে পেইন্টিং, ভাস্কর্য তৈরি করা, তারপর হচ্ছে জুয়েলারি তৈরি করা, এটা কি তোমার মানে কতটুকু প্রফেশনাল, বা তুমি কি এটা শখে করছো নাকি তোমার পেশা, এটা জানতে চাচ্ছি। এখন সবাই আসলে এখন একটা কর্পোরেট যুগ এবং খুব প্রফেশনাল যুগ হয়ে উঠছে এখন। আর 100% প্রফেশনাল আমি মনে করি না, কারণ 100% প্রফেশনাল ওয়ার্ক করাটা একটু যে কোনো আর্টিস্টের জন্য, যারা একটু বোধসম্পন্ন তাদের জন্য একটু কষ্টকর। কারণ শিল্পীর সবাই জানে যে মনে করে যে একটু পাগলামি আছে, ইয়ে আছে। এটা এক সেন্সে এমন যে এটা অ্যাকচুয়ালি একটা ধ্যানস্থ হওয়ার প্রক্রিয়া। আমি যখন একটা বিষয়ের উপরে ধ্যানস্থ হব, তখন যে মানে মানে আমার কাছে ক্রাইটেরিয়াটা আসে যে আমাকে অনেক সময় ক্ষেপণ করতে হয়। 1 ঘন্টার জিনিস আমার 2 ঘন্টা 3 ঘন্টাও লাগতে পারে না। তো এটা একটা ব্যাপার, এবং সময় দিতে হবে হিউজ পরিমাণে। আমার আদার্স কাজকে আমাকে অফ হয়ে যেতে হবে। আমি যখন শিখবো বা আমি যখন একটা ক্রিয়েশনকে ফুটিয়ে তুলবো, তখন আমাকে সবচেয়ে বেশি প্রয়োজন সব সময়কে
অফ করে দিয়ে এক জায়গায় নিয়ে আসা। এটা তো আই থিঙ্ক সবাই শুনতেছে বা সবাই কম বেশি জানে যে মানে যারা এই ক্রিয়েটিভ সেক্টরে কাজ করে লাইক পেইন্টিং বা ফটোগ্রাফার ম্যাক্সিমাম দেখা যায় বলে যে পাগল। মানে এটাকে তুমি কোন দৃষ্টিকোণ থেকে দেখো? মানে এই যে যে পাগল বলছে, মানে এটা নিয়ে তোমার মানে মতামত কি? মানে তুমি এটাকে কি দৃষ্টিতে দেখো? এটা খুব মজার একটা এটা যখন মানে অ্যাকচুয়ালি এটা আমি ছোটোবেলা থেকেই শুনতেছি আর্টিস্টরা পাগল। ইভেন আমাকেও আমার নানুরা কিংবা আমার মামারা ফ্যামিলি সেক্টর থেকে আমাকে পাগলা ডাকতেছে, আদর করেই পাগলা ডাকতেছে। এখন সাধারণের মধ্যে আর্টিস্ট বলতে একটু পাগল উন্নাসিক, এর ব্যাপারটা হলো কি যে অন্যান্য যেসব ডিপার্টমেন্ট আছে লাইক সায়েন্স ফ্যাকাল্টি কিংবা আর্টস ফ্যাকাল্টি, তো সেখানকার পড়াশোনাগুলো মোর তাত্ত্বিক। তাকে প্র্যাকটিক্যালের থেকে বেশি পরিমাণ তাকে পড়াশোনার মধ্যে থাকতে হয়, তাকে যোগ বিয়োগের উপর বেশি থাকতে হয়। বাট ফাইন আর্টের যে বিষয়গুলো সেখানে তাকে একটা 3D অবজেক্ট বানাতে হয় কিংবা তাকে একটা পেন্টিং করতে হয়। তো তাকে এখানে সে যখন লাইক এটা আমি আগেই বলেছি যে সে যখন একটা ল্যান্ডস্কেপ করে সে আস্তে আস্তে ন্যাচারের ভেতরে ঢুকে এবং তার ভাবনা এগুলো আমার মনে হয় যে একজন আর্টিস্টের মধ্যেই সবচেয়ে বেশি পরিমাণে ঈশ্বরের বদন্যতা মানে গুণগান করার প্রবণতা বেশি। হ্যাঁ, সবাই বলতে পারে ও পাগল, ও এগুলো করে, অ্যাকচুয়ালি তা না। কারণ তাকে এক সেন্সে অমন লাগছে, কারণ সে ক্রিয়েটিভ থট করতেছে, চিন্তা করতেছে। সো সে যখনই একটা চিন্তার মধ্যে গভীরভাবে থাকে তখন তার নাওয়া খাওয়া ভুলে যায়, তার সাথে তার আদার্স বন্ধুদের সাথে কমিউনিকেশন গ্যাপ হয়ে যায়। কারণ সে যতক্ষণ না ওই চিন্তা থেকে মুক্ত পাচ্ছে, যতক্ষণ না সে যে চিন্তাটা করছে ওটাকে সে কাজে পরিণত করতে পারতেছে, ততক্ষণ তার মধ্যে একটা ঘোর কাজ করে। তো সাধারণ দৃষ্টিতে ওটাকে মানুষ বলতেছে যে একটু পাগল পাগল। আর এদের আর্টিস্টদের দেখা যায় একটু চুল বড় থাকে, নখ বড় থাকে, অ্যাকচুয়ালি এটা হলো কি সে সময় পায় না। হ্যাঁ, মানে সে অনেক বেশি ঘুরে থাকে, কারণ তাকে এমনও দেখা যায় আমরা সাধারণ দৃষ্টিতে একটা গাছকে যখন দেখি আমরা দেখি একটা গাছ মানে একটা গ্রুপ অফ গাছ, কিন্তু একজন আর্টিস্ট যখন একটা গাছকে দেখে সে কোথায় চোখ রেখেছে এবং সে দেখা গেল যে পাতা গোনা শুরু করেছে। যদিও এটা মনে হবে ইম্পসিবল, কিন্তু আর্টিস্টের জন্য এটা খুব একটা ইম্পসিবল না। সে যতটা পারফেকশনে যাওয়া যায়, ডেপে যাওয়া যায় সেটা চেষ্টা করে, আবার সে থট করে। সো তাকে যখন একাকি কোনো জায়গায় বসে থট করতে দেখা যায়, তো তখন মানুষের একটু ধারণা হয় ও একটু এলোমেলো, একটু পাগল। আসলে এটা তার টোটাল এই জার্নিটাই এমন। এই জার্নিটা একটা অনেকটা যুদ্ধের মতো এবং এটা হচ্ছে লং জার্নি। এবং এখানে সে ইচ্ছা করলেই খুব পরিমাণে সাজুগুজু করে থাকতে পারে না। কেন থাকতে পারে না? কারণ সে যখন রং দিয়ে কাজ করে তার মানে রঙের ছিটা তার জামায় লাগবেই। সে যখন ক্লে দিয়ে কাজ করবে মাটি তার হাতে লাগবে, নখের মধ্যে থেকেই যাবে। তো অল টাইম সে এটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে না। আবার আরেকটা জিনিস দেখা যায় যে আর্টিস্টের ঘর একটু নোংরা নোংরা লাগে দেখতে। এটার একটা কারণ হলো কি যে সে যেখানে স্পেসটাতে কাজ করে, লাইক সে 1 ঘন্টা কাজ করে সে এখান থেকে সরে গেল, সে হয়তো বা তার বন্ধুদের সাথে কিংবা বাইরে ঘুরতে গেছে, কিন্তু সে যে অবস্থায় ফেলে গেছে সে ফিরে এসে ঠিক একই অবস্থায় চায়। কেউ যদি এর মধ্যে এটাকে নড়ায় ফেলে সে আর কাজ করতে পারবে না। তুমি যে এই ক্রিয়েটিভ সেক্টরে এই যে পেন্টিং করছো, ভাস্কর্য বানাচ্ছ, তারপরে এই যে জুয়েলারি বানাচ্ছো, এখানে তো আই থিঙ্ক হিউজ টাইম চলে যাচ্ছে। সো এক্ষেত্রে তোমার মানে অন্য কাজ বা স্টাডিতে কি তোমার কোনো ব্যাড ইফেক্ট বা অন্য কোনো প্রভাব পড়ছে? স্টাডি লাইফ বলতে কি আমার স্টাডি লাইফটা এখন শেষ। আমি এখন বলতে পারি যে আফটার মাই স্টাডি আমার প্রফেশনাল ফিল্ডে আমাকে কতটুকু হেল্প করছে। আমি যখন ইন্টারে পড়ি কিংবা তারও আগে আমি ইলাস্ট্রেশন করতাম বিভিন্ন নিউজ পেপারে কিংবা ম্যাগাজিনে। তো দেখা যেত যে আমি একটা মানুষ আঁকতে যাচ্ছি, মানুষটা ঠিকমতো হচ্ছে না। আমি দেখতাম আমাদের যারা সিনিয়র আর্টিস্ট আছেন তাদের ড্রয়িং দেখতাম খুব সুন্দর। আগে ছিল যে গুণগুলো আমার জ্ঞানগুলো যে আমি বিভিন্ন জিনিস দেখতাম, দেখে দেখে নিজে কপি করতাম এবং নিজের মতো স্টাডি করতাম। বাট ক্যাম্পাসে যেটা হয়েছে যে আমার স্টাডির ফলে আমি একটা লং টাইম অনুশীলনের সময় পেয়েছি। সো এটা আমাকে অনেক হেল্প করছে যে একটা জিনিসকে প্রিসাইজ করে নিয়ে আসতে। তোমার স্টুডিও আমরা ঘুরলাম, স্টুডিও ঘোরার পাশাপাশি দেখলাম যে পেন্টিংয়ের পাশাপাশি মজার একটা জিনিস দেখলাম হচ্ছে জুয়েলারি। আজকালকার ফ্যাশন যারা আছে ইয়াংরা ফ্যাশন সচেতন, সো এই জুয়েলারিগুলো তাদের আই থিঙ্ক অনেক কাজে লাগবে। সো আমি জানতে চাচ্ছি তুমি এই যে পেন্টিংয়ের পাশাপাশি যে এই যে জুয়েলারিগুলো এর আইডিয়াগুলো কোথা থেকে কীভাবে পেলে?
জুয়েলারির চিন্তাটা এসছে আমার গত 3 বছর হলো। আমি দেখা যেত যে আমি আমার স্কাল্পচার কিংবা আমার পেন্টিং করছি, পাশাপাশি আমি জবও করতাম, এখনও করি। তো দেখা গেছে যে আমি যখন ক্যাম্পাস টাইমে থাকতাম, আমার যখন ছাত্র জীবন, তো তখন আমার যেটা হতো যে পরীক্ষার আগে আমাকে জব ছেড়ে দিত, তখন আমি লং ছুটি পেতাম না। কারণ তুমি জানো যে আমাদের পরীক্ষাগুলো একটু লং টাইমের হয়, মিনিমাম 2 মান্থ, এবং আমাদেরকে কাজগুলো নিজ হাতে বানিয়ে সাবমিট করতে হয়। সো এটার জন্য একটা সময় লাগে। আমি বলেছি যে আর্টওয়ার্ক করতেই সময় লাগে। তো তখন দেখা যেত যে আমি চাকরি ছেড়ে দিয়েছি এবং আমার পরীক্ষাও শেষ, পরে আমি 2 মাস 3 মাস বসে আছি, আমি জব পাচ্ছি না। তখন দেখা যেত যে আমার পকেট মানি সমস্যা হয়ে যাচ্ছে, মানে খুবই অস্থির। মার কাছ থেকে টাকা নেওয়া কিংবা ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে এটা মানে নিজের কাছে একটা ইয়া লাগে। আর তো তখন চিন্তা করলাম যে আমাকে এমন একটা কিছু করা দরকার যে এটা আমাকে সাপোর্ট দিবে, প্লাস আমার যেহেতু তুমি আমাকে দেখেছো আমার স্টুডিওতে খুব বেশি স্পেস না। আমি পেইন্টিং কিংবা আমার স্কাল্পচারের পরে এটা সব সময় করা যায় না, এগুলো তো দেখা যায় যে হিউজ সাউন্ড হয়, কিংবা যেহেতু একটা বাসার জায়গাটা, সো আমাকে একটু লিমিটেশনের মধ্যে থাকতে হয়। তখন আমি চিন্তা করলাম আমি সামথিং এমন কিছুটা করি যেটা আমি স্কাল্পচারাল টেস্টও পাবো, আবার পেন্টিংয়ের টেস্টও পাবো। এই সেন্সে আমি আমার অর্নামেন্ট তৈরি করা শুরু করি, এবং এই অর্নামেন্টগুলো একটু বিশেষ ধরনের অর্নামেন্ট। এগুলো হলো গিয়ে বোতল চার্ম পেন্ডেন্ট, মূলত লকেট আমরা যেটাকে বলি। আর আমি এটা ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করছি ছোটো কাচের বোতল, আমাদের ন্যাচারাল তুলসী বিডস, কিংবা শিকড়, বিভিন্ন এলিমেন্টস আমি এগুলো ইউজ করছি। এই হ্যাঁ, তোমার জুয়েলারিগুলো আমরা দেখলাম, খুবই ভালো লাগছে যে মানে আনকমন জিনিসগুলো। জুয়েলারিগুলোর যে মেইন যে সুতাটা, মানে যেটা লকেটটা যেটার উপর থাকে, বিল্ডিং থাকে, সেটা তুলসীর বীজ থেকে তৈরি, যেটা আমি শুনলাম। সো এটা তুমি মানে কিভাবে তৈরিটা করো? মানে তুলসীর বীজ আই গেস অনেক ছোট হয়ে থাকে, সো ওটা নিয়ে কাজ করাটা তো অনেক ডিফিকাল্ট থাকে। সো এটা যেটা হয়েছে যে অর্নামেন্ট আমি যখন বানানোর আইডিয়া করি, তো যে ম্যাটেরিয়ালগুলো অ্যাকচুয়ালি বাংলাদেশে মন মতো একটি কাজ করতে গেলে যে ধরনের কিংবা একটু ডিফারেন্ট টাইপের কাজ করতে গেলে যে ধরনের ম্যাটেরিয়াল দরকার, এগুলো কিছু জিনিস পাওয়া খুব একটু কঠিন হয়ে যায়। তো আমি চিন্তা করছিলাম যে পেন্ডেন্টের জন্যে যে তুলসী বিটটা আমি ইউজ করতেছি, সেটা আমি দেখলাম যে আমরা সুতা ইউজ করি বিভিন্ন রকমের, কিংবা সিনথেটিক জিনিস। তো আমি আর একটু কিছু ডিফারেন্ট কিছু চাচ্ছিলাম। তো আমার তখন মাথায় আসলো যে তুলসীর মালা আমাদের এখানে প্রচলিত, এবং এটা কিছুটা অ্যাভেলেবেল। তো আমি তখন এটা সার্চ করা শুরু করলাম, এবং এই তুলসী বিটটা আমি পেয়ে গেলাম, এবং আমি আমার কাজের সাথে মিলিয়ে দেখলাম যে এটার সাথে এটা যায়। কারণ আপনি খেয়াল করবেন যে আমার অর্নামেন্টগুলোর ভেতরে কর্ক ইউজ করা আছে, যেটা হোমিওপ্যাথিক শিশির উপরে থাকে। তো ওইটাও একটা কাঠের জিনিস এক ধরনের, এবং বিটটাও তুলসীর মালাটাও কাঠের। সো একটা অ্যাকুস্টিক ফ্লেভার আসতে আসতে একটা অনেকটা ইকো ফ্রেন্ডলি একটা আবহাওয়া দিচ্ছে। হ্যাঁ, সেটা একটা কনসেপ্ট ছিল আমার। আর আপনি বলছিলেন যে নিউ প্রজন্ম যারা ফ্যাশন সচেতন, তারা এটা অ্যাকচুয়ালি কীভাবে কী করতে পারে। অ্যাকচুয়ালি এটা একটু নতুন ধরনের অর্নামেন্ট। প্রচলিত বাজারে যেসব অর্নামেন্ট পাওয়া যায় সেটা এরকম না, এটা হ্যান্ডমেড, একটা অনেকটা কনসেপচুয়াল। এটা মূলত একটু হ্যান্ডেল উইথ কেয়ার ব্যাপারটা, এবং যারা একটু শৌখিন, ফ্যাশন সচেতন প্লাস শৌখিন, তারা এটা বেশি মজা পাবে। একটু ট্রেন্ডি, প্লাস একই সাথে এটার মধ্যে একটা ক্লাসিক্যাল লুকও আছে, যেহেতু আমি তুলসী বিড ইউজ করছি এবং ছোট কাচের জার বোতল ইউজ করছি। সব মিলে এক ধরনের নতুনত্ব সে পাবে, আই হোপ। এই যে যে জুয়েলারিগুলো তুমি বানাচ্ছ, এই জুয়েলারি বানাতে যে বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজগুলো ব্যবহৃত হচ্ছে, এই অ্যাক্সেসরিজগুলো তুমি কোথা থেকে কালেকশন করছো? আমাদের এখানে লোকালি যেগুলো পাওয়া যায় সেগুলো আমি কিছু কালেক্ট করি। যেমন তুলসী বেলটা মূলত আমি এখান থেকে কালেক্ট করি, আমাদের শাঁখারি বাজারে পাওয়া যায়। আর কিছু ইকুইপমেন্ট আছে যেমন স্প্লিট রিং কিংবা হুক, সেইগুলো অ্যাকচুয়ালি আমি অনলাইনে অর্ডার করে বাড়ির থেকে নিয়ে আসছি, কারণ এগুলো একটু ভালো মানের জিনিস এখানে আমাদের লোকাল বাজারে আসলে আমি খুঁজে পাচ্ছিলাম না। তো আমি আমার বন্ধুর সাহায্যে আমি এগুলোকে বাইরে থেকে অনলাইনে অর্ডার করে কিছু কিছু জিনিস নিয়ে এসেছি। মানে মোটামুটি মোট কথা শাঁখারি বাজার গেলে কিছু কিছু এইসব অ্যাক্সেসরিজগুলো খুব ভালো পাওয়া যাবে। শাঁখারি বাজার, চক বাজার, তারপরে আমাদের কক্সবাজারের অনেক এলিমেন্টস পাওয়া যায় সমুদ্রের তটে। হ্যাঁ, লাইক ওই শঙ্খ, শাখা। এক্স্যাক্টলি ছোট ছোট ঝিনুক, বালু,
হ্যাঁ, এগুলো কাজে লাগে। প্লাস আমাদের কিছু কালার রং আছে যেগুলো আমরা আলপনা করতে ইউজ করি, হ্যাঁ, সেই ধরনের পাউডার কালার। হ্যাঁ, মানে যখন যেটা পাওয়া যায়, যেমন আমি মধু ইউজ করেছি কিছু এলিমেন্টসের ভেতরে। হ্যাঁ, মানে আমি যেটাই পাচ্ছি, যেটা মনে করছি সুইটেবল আমার এটার জন্য, আমি সেটাই কালেক্ট করছি এবং এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছি বোতলের ভেতরে দিয়ে, এবং আমার যেটা ভালো লাগছে আমি সেটাকে ফিক্সড করছি যে এটাই করছি এরকমভাবে। হ্যাঁ, সে বোতলগুলো দেখলাম খুবই গর্জিয়াস বোতলগুলো, বিভিন্ন সাইজে দেখলাম, অনেক ছোট ছোট বোতলগুলোও দেখলাম। এগুলো কোথা থেকে তুমি কালেকশন করলে? আমাদের এখানে যে ধরনের বোতল পাওয়া যায় সেটা অ্যাকচুয়ালি 6 মিটারের, সেটা অ্যাভেলেবেল, বিশেষ করে আমাদের আতরের শিশি যেগুলো, এগুলো। আর আরও যেটা আর একটু ছোটো আছে সেটা আমি এনেছি চীন থেকে। এটা অনলাইন অর্ডার করেছিলাম, খুঁজতে খুঁজতে অনলাইনে দেখলাম যে এরকম ছোট ছোট বোতল পাওয়া যায়। তো আমার নিজেরও আইডিয়া ছিল না, আমি ছবিতে দেখে বুঝছিলাম না এটা এত ছোট। আমি যখন আমার কাছে পোস্টটা আসলো, আমি খুলে খুবই অবাক হলাম যে এত ছোট বোতল হয়। হ্যাঁ, তো আমাকে ওটা আবার নতুন আইডিয়া দিল, এবং সেটা নিয়ে আমি আবার কাজ করতে মজা পেলাম। এই যে জুয়েলারিগুলো, এগুলো তো আই থিঙ্ক এই যে যেমন লাস্ট কয়েকদিন আগে পহেলা বৈশাখ ছিল, এইরকম মানে যে কোনো অকেশনেও তো এইসব জুয়েলারিগুলো তারা পড়তে পারে, রাইট? এক্স্যাক্টলি আমার সেই ধরনের আইডিয়া আছে। আমার কালারফুল, আপনি দেখেছেন কিছু কালারফুল জিনিস আছে, যেমন রংধনুর মতো কালারের ইয়ে আছে, সেইগুলো উৎসব পার্বণে পড়তে পারবে, যেমন পহেলা বৈশাখ। তারপরে স্পেসিফিক আমাদের এখানে মেয়েদেরা গয়না পরে দেখা যায় বিয়েতে হলুদে, হ্যাঁ, একটু ডিফারেন্ট টাইপের আমরা ফুলের অর্নামেন্ট পরি, দেখা যায় সেখানে এই ধরনের মানে অর্নামেন্টগুলো পড়তে পারবে, কালারফুল যেহেতু ম্যাচ করে যাবে। এক্স্যাক্টলি। এবং এটার মজার বিষয় হলো গিয়ে যে এটা আমার কনসেপ্টে কিছু তো হচ্ছেই, এবং আমার কেউ যদি বলে যে ভাই আমার এই ধরনের একটা জিনিস চাচ্ছি, তো সে যদি আমাকে কোনো এলিমেন্টস দিতে পারে, তার কোনো প্রিয় একটা জিনিস, হ্যাঁ, তো সেটা যদি আমি দেখতে হবে যে ওটা আমার বোতলের মতো যায় কিনা, তাহলে আমি তাকে ওটা আবার তৈরি করে দিতে পারবো। এটা তবে এটা ক্ষেত্র বিশেষ, নট রেগুলার। আর রেগুলার যেটা হলো গিয়ে আমি যেগুলো বানাচ্ছি আমার কনসেপচুয়াল, সেটাই। তোমার এই যে জুয়েলারিগুলো, এগুলো তোমার মনে করো আজকালকার যারা ফ্রেন্ডসরা ইউজ করতে চাচ্ছে, বা তোমার সাথে কিভাবে তারা কন্ট্যাক্ট করতে পারে, এই সব জিনিসগুলো কিভাবে অর্ডার দিতে পারে তোমার কাছ থেকে, সেটা জানতে চাচ্ছি। এই মুহূর্তে আমার একটা ফেসবুক পেজ আছে, আমি সেখানে এটা সেল করার চেষ্টা করছি। এটার নাম মিহি, ফেসবুকে এটা মিহি বিডি নামে সার্চ দিলে পাওয়া যাবে। বাংলায় মিহি মিন্স ফাইন, MWHE। এটা আমার পেজ, এখান থেকে কালেক্ট করতে পারবে, আমাকে ইনবক্স করবে, আমি দেন তাকে আমার প্রাইস জানাবো, দেন সে ওটা কালেক্ট করে নিতে পারবে আমার কাছ থেকে। এবং এই সুবিধাটা এখন আমি যেহেতু প্রথম দিকে, এটা আমার ধানমন্ডি, লালমাটিয়া, গুলশান, উত্তরা, মোটামুটি ঢাকার মধ্যে সীমাবদ্ধ। এখনও ঢাকার বাইরে আমি অ্যাকচুয়ালি পার্সেল কিংবা অর্ডার দেওয়ার মতো ব্যবস্থা এখনও করিনি। ইন ফিউচার এগুলো আমি আরও করে ফেলবো। তোমার এখন এই মুহূর্তে তোমার ড্রিমটা কি, মানে তোমার এই কাজগুলোকে নিয়ে ফিউচারে তোমার প্ল্যানিং বা তোমার মেইন যে অ্যাম্বিশনস বা তোমার মেইন ড্রিম চিন্তাভাবনা, সেটা জানতে চাচ্ছি। আমার এখনকারও যে ড্রিমটা এবং আমার সবসময় যে ড্রিমটা ছিল, সেই ড্রিমটা হলো গিয়ে আমি একজন ভালো শিল্পী হতে চাই। আর এই মুহূর্তে আমি যেটা করছি এখন, আমার অর্নামেন্ট মেকিং, সেটাকে আমি একটি ভালো জায়গায় নিয়ে যেতে চাই। প্লাস আমার স্কাল্পচার, আমার পেন্টিং, ড্রয়িং, সেগুলোকে আমি সবসময় চর্চা করে যেতে চাই। এবং এটা এক ধরনের গবেষণার মতো, এবং সেটা নিয়ে আমি ফিউচার যেন একটি সুসংগত অবস্থানে যেতে পারি, যেন একটা আমার কাজকে যেন মানুষ দেখলেই আইডেন্টিফাই করতে হয়, আমাকে সিগনেচার না দিলেও এনি পার্সন যেন, যারা একটু আর্ট রিলেটেড, যারা পছন্দ করে, তারা দেখলে যেন আমার কাজটাকে বুঝতে পারে যে এটা সাদিক করেছে। হ্যাঁ, মানে এরকম একটি পজিশনে আমার কাজকে আমি নিয়ে যেতে চাই, মানে একটা নির্দিষ্ট প্যাটার্ন এবং এটার একটা সিগনিফিক্যান্ট জায়গায় পৌঁছে দিতে চাই। ওয়েল ভিউয়ার্স, এতক্ষণ কথা বললাম আমাদের এক ড্রিমার বন্ধুর সাথে, জানলাম তার স্বপ্ন। সো নেক্সট এপিসোডে দেখা হবে আবার নতুন কোনো আরেকটি বন্ধুর সাথে। টিল দেন, গুড বাই। ছেড়েছ তো অনেক কিছুই
পুরনো অভ্যেস, অসুখ বিসুখ হবার পরে জিলিপি সন্দেশ, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো অভ্যেস।